ধরে নেওয়া হয় বাংলাদেশে প্রতি বছর বিনা চিকিৎসায় অন্তত লক্ষাধিক রোগী মৃত্যুবরণ করেন। মৃত্যুর ক্ষেত্রে নানা রকম প্রতিবন্ধকতা তো আছে, যেটি বলা হয় যে রোগ নির্ণয়ে আটকে যায় অসংখ্য মানুষ। রোগ নির্ণয়ের সহজলভ্যতা, নানান ধরনের সমস্যা তো আছে। এই রোগ নির্ণয় করতে করতে অনেক ক্ষেত্রে দেখা যায় যে মৃত্যুর দ্বার প্রান্তে পৌঁছে যায় অসংখ্য রোগী। আমরা পরীক্ষা নিরীক্ষা নিয়ে আজকে মূলত কথা বলবো। আমাদের আজকের আরোগ্য নিকেতনের বিষয়ও দিয়েছি ক্যান্সার নির্ণয়ে বায়োপসির ভূমিকা। এ বিষয়ে কথা বলতে আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন স্বনামধন্য দুজন প্যাথোলজিস্ট। আমাদের সঙ্গে আছেন ডাক্তার সৈয়দা সাদিয়া আফরিন, ফ্যাকাল্টি মেম্বার প্যাথোলজি বিভাগ, ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতাল, একই সঙ্গে কনসালটেন্ট বায়োপসি সলিউশন। সঙ্গে আরও আছেন ডাক্তার মোহাম্মদ শাহাদাত জুয়েল, ফ্যাকাল্টি মেম্বার প্যাথোলজি বিভাগ, ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতাল, একই সঙ্গে কনসালটেন্ট বায়োপসি সলিউশন। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। ধন্যবাদ। আমি শুরুতেই ডাক্তার সৈয়দা সাদিয়া আফরিন আপনার কাছে জানতে চাইব যে কোনো রোগের ক্ষেত্রে চিকিৎসা শুরু করবার আগে রোগ নির্ণয় একটি অবধারিত অনিবার্য একটি ব্যবস্থা, কিন্তু এটি ক্যান্সারের ক্ষেত্রে আরও কত জরুরি, আরও কত গুরুত্বপূর্ণ, সেটার জরুরিয়াতটা যদি একটু ছোট্ট করে বলেন। দেখেন, আমরা যখন অসুস্থ হই আমাদের কিছু সিমটমস দেখা যায়। সিমটমসগুলো কি হতে পারে? জ্বর আসতে পারে, মাথা ব্যথা হতে পারে, বা খারাপ লাগা আসতে পারে। তো আমরা অনেক সময় আছে কি আমরা এটা নিয়ে খুব বেশি গুরুত্ব দিই না, যে ঠিক আছে ভালো হয়ে যাবে, কিংবা অনেক সময় আমরা ফার্মেসিতে যাই, নর্মাল জ্বরের ওষুধ খেয়ে নেই, কিন্তু এটা থেকে যে ভিতরে কত কিছু হয়ে যায় এটা দেখা যায় আমরা অনেক সময় বুঝতে পারি না। আমাদের শরীরের যে কোনো অংশে যদি কোনো ধরনের গোটা বা ফোলা বা কোনো অস্বাভাবিক বৃদ্ধি আমরা দেখি, সেক্ষেত্রে কিন্তু আমাদের দ্রুত চিন্তা করতে হবে যে এখান থেকে কি হতে পারে। এখান থেকে যে কোনো ধরনের টিউমার হতে পারে। টিউমার যদি কোনো ধরনের প্রদাহ হয় বা ইনফ্ল্যামেশন হয়, সেক্ষেত্রে দেখা যায় সেটা হয়তো চিকিৎসা দ্বারা ভালো হয়ে যাবে, কিন্তু টিউমারের ক্ষেত্রে চিকিৎসা কিন্তু খুব দ্রুত করতে হবে। তো সেজন্য আমাদের কি করতে হবে? আমাদের ডাক্তারের কাছে যেতে হবে, ডাক্তারের পরামর্শ নিতে হবে, এবং ডাক্তার যে পরীক্ষা নিরীক্ষাগুলো দিবে সেই পরীক্ষা নিরীক্ষাগুলো দ্রুত সমাধান করতে হবে। পরীক্ষা নিরীক্ষার একটা শুরুর স্টেপ হচ্ছে এফএনএসি। এফএনএসি করার জন্য আমরা কি করি? এটা কিন্তু খুব ছোট একটা পরীক্ষা। সেই ছোট পরীক্ষাতে আমরা যেটা করি, আমাদের পাশে যে 5cc সিরিঞ্জ বা নিডল পাওয়া যায়, সেটা দিয়েই আমরা সেই আক্রান্ত স্থান থেকে রস নিই। সেই রস নিয়ে আমরা মাইক্রোস্কোপের নিচে দেখি যে এটা আসলে কোনো ধরনের ক্যান্সারে রূপান্তরিত হচ্ছে কিনা। এটিই হচ্ছে প্রথম ধাপ। এছাড়া আরও অনেক ধরনের পরীক্ষা নিরীক্ষা আছে। পরবর্তীতে বায়োপসি করা যায়, বায়োপসির মাধ্যমে আমরা রোগ নির্ণয় করতে পারি। আপনার কাছে আসবো ডাক্তার শাহাদাত জুয়েল, আপনার কাছে জানতে চাই যে বায়োপসির ব্যাখ্যাটা যদি একটু দেন, সহজ করে যদি বুঝান। একটা মাংস, সেটা দেখা গেল অস্বাভাবিক একটা বৃদ্ধি, চাকা হয়েছে। তো ডক্টর যদি সন্দেহ করেন, তাহলে সেই মাংসটা কেটে আমরা পরীক্ষাগারে পাঠিয়ে যেই পরীক্ষাটা আমরা আলটিমেটলি করি, দেখি যে কোনো কোষ বা সেলের নষ্ট হয়ে যাওয়া, আমরা যেটাকে বলি মিউটেশন, হ্যাঁ, মেডিকেল ফার্মে। তো এমন কিছু উপস্থিতি, সেটা হতে পারে ম্যালিগনেন্ট, হতে পারে বিনাইন। এই পরীক্ষাটাই আসলে বায়োপসি, এবং এইটাই হলো ক্যান্সার নির্ণয়ের একটা গোল্ড স্ট্যান্ডার্ড বলে, বা কনফার্মেটরি টেস্ট করতে পারে। কিন্তু মানে এফএনএসি এবং বায়োপসির যদি আমরা পার্থক্য একটু বলি, সেটি আসলে কি রকম? আচ্ছা, এখানে হলো যে মনে করেন যে আপনার পেটের মধ্যে যে কোনো একজন ব্যক্তি বা রোগীর একটা লিশন বা চাকা তৈরি হলো। তো শুরুতেই কিন্তু আমরা ডক্টরের কাছে গেলে উনি যে সেটা ওটি করে ফেলবেন বা কেটে সেটা ফেলে দিবেন, ব্যাপারটা এরকম না। কারণ ওনাকে আগে একটু কনফার্ম হতে হবে যে আসলে ভেতরে যে চাকাটা হয়েছে সেটা কি বিনাইন, যেটা বলি খারাপ না, কিন্তু কেটে ফেলা উচিত। আরেকটা হলো ম্যালিগনেন্ট। যদি ম্যালিগনেন্ট হয়, যেটা ক্যান্সার আমরা বলি, তাহলে আমাকে অপারেশনটা একটু বড় করে করতে হবে। আচ্ছা, তাহলে প্রথম ধাপে আমাদের চেষ্টা করতে হবে যে অপারেশনের আগে এই এফএনএসিটা করে বোঝা দরকার যে এটা কি খারাপের দিকে গেল নাকি সেটা ভালোর মধ্যে আছে। এরকম একটা আইডিয়া আমরা আগে নিয়ে ফেলতে পারি এই এফএনএসি পরীক্ষা দ্বারা। এটা ফুল টার্ম হলো ফাইন নিডল অ্যাসপিরেশন সাইটোলজি। এটা দিয়ে আমরা কোষগুলো দেখি কতটা খারাপ অবস্থায় গিয়েছে। আর বায়োপসিটা হলো এটা থেকে আরেকটা অ্যাডভান্স স্টেজ, যেটা সার্জন অপারেশনের পরে ওই টিস্যুটা, অথবা সেটা হতে পারে কোলন, হতে পারে স্টোমাক, হতে পারে বডির যে কোনো অংশ, স্কিন থেকে শুরু সব কিছু,
অপারেশনের পরে সেই টিস্যুটা প্যাথোলজি ল্যাবে পাঠানো, এরপর আমাকে পুরো আমি সেই প্রসেস আছে, বিভিন্ন স্টেনিং আছে, তারপরে আমি সেটা কনফার্ম হতে পারবো সেটা ম্যালিগনেন্ট অর বিনাইন। এফএনএসিটা প্রাথমিক ধাপ। মানে এফএনএসসি হচ্ছে প্রাথমিক ধাপ, Right. কনফার্মেটরি টেস্ট হচ্ছে আপনার বায়োপসি। বায়োপসি। আচ্ছা, আপনার কাছে একটু জানতে চাই যে আমাদের কি এমন হয় যে একজন সার্জন সার্জারি করবার আগে ক্যান্সারের ক্ষেত্রে মানে এই দুটোর একটা টেস্ট করেই উনি সার্জারিতে চলে গেলেন? মানে আমরা অনেক সময় শুনে থাকি যে একেবারে ভালো মতো ইভ্যালুয়েশন না করেই অনেক ক্ষেত্রে সার্জারি হয়ে যায়, যেটি পরবর্তীতে দেখা যায় যে আসলে ক্যান্সারটা সেভাবে আমরা যেভাবে সরিয়ে ফেলা বা কেটে ফেলা যেটাই বলি না কেন, মানে কি ঘটনাটা ঘটে আসলে? যখন একজন সার্জন ফার্স্টেই তো সন্দেহ করবে জি। বিভিন্ন তার সিমটমস বা ওই Clinical গোটাটা correlation. এক্সামিনেশন করে প্রথমে সন্দেহ করবে, তারপরে এফএনএসি করতে দিবে। তো এফএনএসিতে যেটা হয়, আমরা তো ওখান থেকে রস নেই, গোটাটা থেকে বা সোয়েলিং থেকে রস নেই, রস নিয়ে সেটা কিন্তু আমরা মাইক্রোস্কোপিক্যালি দেখছি, কিন্তু সেখানে আমরা শুধু কোষটা দেখতে পাই। কোষ দেখে একটা ধারণা করতে পারি যে হ্যাঁ এটা এই কোষগুলো ভালো না এই কোষগুলো খারাপ। তারপর দেখা যায় যে আমরা সেই রিপোর্টটা দেই। আবার কখনো কখনো কিন্তু সাসপিশাস থাকে মানে খুব ভালো মতো আচরণ বোঝা যাচ্ছে না কোষগুলোর, আচ্ছা। সেক্ষেত্রে কিন্তু আমরা সাসপিশাস সাইটোলজি দেই। তো সাসপিশাস সাইটোলজি যখন আমরা বলি তখন দেখা যায় যে সেক্ষেত্রে পরবর্তী করণীয় হচ্ছে বায়োপসি। বায়োপসি তো অনেক ধরনের আছে, কিছু আছে ছোট বায়োপসি, কিছু আছে বড় বায়োপসি। ছোট বায়োপসি হচ্ছে মাংসের একটা ছোট্ট টুকরো আমি নিয়ে আসলাম, সেটা পাঞ্চ বায়োপসি হতে পারে, কোর বায়োপসি হতে পারে। কোর বায়োপসি একটা গানের মাধ্যমে আমরা একটা ছোট টিস্যু নিয়ে আসলাম, নিয়ে এসে যখন আমরা হিস্টোপ্যাথোলজি করব, হিস্টোপ্যাথোলজি যখন আমরা করি সেখানে আমরা ওই টিস্যুর মানে টিউমারটা কতটুকু আগালো, ইনভাশন হলো কিনা সেটা আমরা দেখতে পারি যখন আমরা বায়োপসি করব, যেটা এফএনএসিতে বোঝা যায় না। তো যদি পেশেন্টের ক্লিনিক্যাল সিমটমস করে যে হচ্ছে এখানে আমার এটা খারাপ, পেশেন্টের অন্যান্য সিমটমসের সাথে যদি মিলে যায় যে না এটা পেশেন্টের ক্যান্সার, সেক্ষেত্রে অপারেশন করে ফেলা যেতে পারে। তবে এফএনএসি করলাম, তারপরে বায়োপসি করলাম ছোট টিস্যু দিয়ে, তারপরে অপারেশনে যাওয়াটাই আসলে মানে আমি এটাও জানতে চেয়েছি আপনার কাছে যে এটি এমন হয় কিনা যে দুটো পরীক্ষা ছাড়াই আমি সার্জারি করে ফেললাম, এটা আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে অনেক সময় হয়ে আসছে, কিন্তু আসলে শুরুতে তবে বর্তমান প্র্যাকটিসে কিন্তু কম হচ্ছে। সার্জনরা এখন অনেক সচেতন, তারা কোনো ধরনের এফএনএসি বা বায়োপসি ছাড়া বা প্রায়র ইভালুয়েশন ছাড়া কিন্তু এখন কোনো অপারেশন করছেন না। আচ্ছা। এটা আমাদের জন্য অনেক আশার দিক। ডাক্তার শাহাদাত, আপনার কাছে জানতে চাই যে এই দুটি টেস্টের যত গুরুত্বের কথা আমরা শুনছি সার্জারিতে বা আমি কেমোতে বা রেডিওতে যাবার আগে, মানে আরও কত ধরনের ইভ্যালুয়েশন প্রয়োজন এই দুটো ছাড়াও? প্রথমে যখন ডক্টরের কাছে একজন পেশেন্ট যান, উনি শুরুতেই যেটা করেন হয়তো এক্স-রে হতে পারে, যদি মাথা হয় সিটি হতে পারে, এমআরআই হতে পারে। এছাড়া ক্লিনিক্যাল কিছু টিউমার মার্কার আছে যেটা আমরা সেরাম থেকে ব্লাড থেকে সেটা করি। তো প্রাথমিক কিছু ইভ্যালুয়েশন করা হয়ে থাকে, সেটার যেই ডায়াগনোসিসটা ওনারা দিয়ে থাকেন সেটার উপরে ভিত্তি করে অথবা তার পাশাপাশি উনি এফএনএসি বা কোর বায়োপসি সেটা সাজেস্ট করে থাকেন। তো এই পুরোটা আসলে একটা টিম ওয়ার্ক বা অনেকগুলো ইনভেস্টিগেশনের ফসল, এবং আলটিমেট স্টেজ যেটা বায়োপসির কথা যেটা বলছি, এখানে একটা জিনিস অ্যাড করতে চাই। আপনি যেটা বলেছিলেন এফএনএসি এবং বায়োপসি জায়গাটা, বায়োপসিতে একটা ম্যালিগনেন্সি সে কতটা অ্যাগ্রেসিভ, সে কোন গ্রেডে আছে এবং কোন স্টেজে আছে, হ্যাঁ, এইটা আমরা সেখানে নির্ণয় করতে পারি। এবং আরেকটা আশার কথা যদি আমি বলি, বায়োপসির পরেও আমাদের এখানে কিন্তু আরও অ্যাডভান্স টেকনোলজি আছে যেটা ইমিউনোহিস্টোকেমিস্ট্রি। আচ্ছা, ঠিক আছে। তো এই যে পুরো বিষয়টা বায়োপসির যে বিষয়টা, আমি বলবো যে এটা একটা ভাস্ট বিষয় এবং জনসাধারণের এটা অনেকটা না জানা বা প্রচারের অভাবে যেটা মনে হয়, আমাদের সবার কাছে মনে হয় ক্যান্সার বা ম্যালিগনেন্সি হয়েছে আমাকে পার্শ্ববর্তী বা অন্য কোনো দেশে চলে যেতে হবে। কিন্তু আপনাদের মাধ্যমে হোক বা বিভিন্ন সেমিনার সিম্পোজিয়ামের মাধ্যমেই হোক, এটা অন্তত জানা দরকার যে আমাদের বাংলাদেশে কিন্তু ক্যান্সার নির্ণয়ের জন্য অনেক ভালো এক্সপার্টাইজ যেমন আছে, এবং পাশাপাশি অনেক পরীক্ষা কিন্তু এখন দেশে সম্ভব। এটা জাস্ট শুধু একটু না জানার কারণে আমাদের অনেক ধরনের তথ্যের এই গ্যাপটা। কিন্তু আমি ডাক্তার আফরিন আপনার কাছে জানতে চাই যে এই যে জানলো, কিন্তু আমরা যদি আপনি বলেন যে আমরা সাধারণত ক্যান্সারের ট্রিটমেন্টের ক্ষেত্রে আমরা
জাতীয় ক্যান্সার ইনস্টিটিউটকে একমাত্র পূর্ণাঙ্গ ইনস্টিটিউট বলে থাকি, জি। বলার চেষ্টা করি, যদিও অনেক ক্ষেত্রে পূর্ণাঙ্গ বলা যায় না। তো সেখানে এই যে মানুষের ভোগান্তির কথা বলি বা একটা ক্যান্সার টেস্টের রেজাল্ট আনতে আনতে তার যে বিড়ম্বনার ঘটনা ঘটে, তাহলে একটি বায়োপসি টেস্ট করতে গিয়ে আমি আসলে কত সময় আমার ক্ষেপণ হয়ে যায় বাংলাদেশের পার্সপেক্টিভে। ইভেন ঢাকাতে যারা ঢাকা মেডিকেলে আপনাদের কাছে টেস্ট করতে যাচ্ছে, কতদিনের কিউ ঠেলে আপনাদের কাছে আসতে হচ্ছে? বাংলাদেশে প্রতি বছর প্রায় 1.5 লাখ নতুন ক্যান্সার তৈরি রোগী। হচ্ছে, রোগী আমরা পাচ্ছি। এবং প্রতি বছর 1.5 লাখ রোগী আমরা পাই, যার মধ্যে প্রতি বছর প্রায় 60 থেকে 70 হাজার হচ্ছে নতুন রোগী। তো আমাদের স্বাস্থ্য ব্যবস্থাপনা অন্যান্য অনেক দেশের তুলনায় উন্নত অপরূপ নয়। ক্যান্সারের ক্ষেত্রে আমরা আরো অনেক পিছিয়ে আর কি। ক্যান্সারের ক্ষেত্রে আমরা অনেক পিছিয়ে আছি। এবং আমাদের ঢাকা মেডিকেলেও যদি আমরা বলি, ঢাকা মেডিকেলে এই টেস্ট হচ্ছে, বায়োপসি টেস্ট হচ্ছে, প্রচুর পরিমাণে বায়োপসি টেস্ট আমাদের মানে আমরা যদি হচ্ছে। একদিনের রেকর্ড জানতে চাই, কতগুলো টেস্ট করা আমাদের যায়? ঢাকা মেডিকেলে একদিনে আমরা 60 থেকে 70টা স্যাম্পল আমরা নেন। বায়োপসি স্যাম্পল আমরা নিচ্ছি। আচ্ছা। এবং এটা তো ঢাকা এটা মেডিকেল অপ্রতুল, হ্যাঁ, ক্যান্সার রোগীর তুলনায় এটা হচ্ছে অপ্রতুল। এবং দেখা যায় যে আমাদের তো সময় নির্দিষ্ট, সরকারি হাসপাতালে দেখা যায় যে আমরা 2টা পর্যন্ত যে স্যাম্পলগুলো আসছে সেগুলোই শুধু আমরা নিতে কালেক্ট পারছেন আর কি। করতে কিন্তু এই পারছি। রেজাল্ট কতদিনের ভিতরে দিতে পারছেন? রেজাল্ট হচ্ছে বায়োপসি প্রকারভেদের উপরে ভিত্তি করে হয়। কতদিন দেখা যায় থেকে যদি কতদিন? ছোট স্যাম্পল হয় সেক্ষেত্রে আমরা 5 থেকে 7 দিনের মধ্যে পাচ্ছি, বড় স্যাম্পলের ক্ষেত্রে আমরা 7 থেকে 10 দিনের মধ্যেই আমরা এই রেজাল্টটা দিয়ে দিতে পারছি। আচ্ছা। আশার কথা হচ্ছে যে আমরা খুব দ্রুত সময়ে কিন্তু রেজাল্টটা দিয়ে দিতে পারছি। আর শুধু ঢাকা মেডিকেল, সলিমুল্লাহ মেডিকেল ছাড়াও আরও অনেক প্রতিষ্ঠান আছে, সরকারি প্রতিষ্ঠান, নীলমার্সি যেটা হচ্ছে ন্যাশনাল ইনস্টিটিউট অফ ল্যাবরেটরি মেডিসিন অ্যান্ড রেফারেল সেন্টার, সেখানে আগারগা, হ্যাঁ, এখানেও এই টেস্ট হচ্ছে। এছাড়া জি। বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটিতেও এই টেস্ট হচ্ছে, বেসরকারি পর্যায়ে তো অনেক জায়গায় হচ্ছে। বেসরকারি পর্যায়ে অনেক জায়গায় হচ্ছে। আচ্ছা, আমি একটু খরচের প্রসঙ্গে জানতে চাই ডাক্তার শাহাদাত, যে জি। মানে অবশ্যই স্পেসিফিক বলা কঠিন, তারপরে খরচের তারতম্যটা কিরকম? সরকারিতে কত টাকা আমরা করতে পারছি, বেসরকারিতে কত? আচ্ছা, এখানে যেটা হয়েছে যে এই বায়োপসি নির্ণয়ের জন্য এখানে আমি যদি একজন ডক্টর ইনভলভমেন্ট বলি, জি। প্রায় একটা রিপোর্টের জন্য 3 থেকে 4 জন ডক্টর ইনভলভমেন্ট সরাসরি থাকতে হয়। আচ্ছা, এটা আমরা জানি না, এটা ব্যাকগ্রাউন্ড হিস্ট্রি। তারপর মানে এর যদি মধ্যে বলি শুধু প্যাথোলজিস্ট না, না, প্যাথোলজিস্ট থাকে, কনসালটেন্ট, কনসালটেন্ট, কিন্তু যিনি এমবিবিএস, এমডি বা এফসিপিএস জি। পাস করে ব্যাকগ্রাউন্ডে আমরা তাকে যে 3-4 জন ডাক্তারের মধ্যে কি 3-4 সবাই 3-4 জনই প্যাথোলজিস্ট এবং ও, আচ্ছা। কনসালটেন্ট প্যাথোলজিস্ট। কনসালটেন্ট বুঝেছি। প্যাথোলজিস্ট। আচ্ছা, তারপরে সেখানে থাকে রেসিডেন্ট, যারা কোর্সে চলমান আছে, এমডি করছেন বা এফসিপিএস করছেন, তাদের একটা ইনভলভমেন্ট লাগে। একটা রিপোর্টের কথা বলছি। টেকনিশিয়ান, এখানে 2-3 স্তরের টেকনিশিয়ান প্রয়োজন হয়, গ্রস, প্রসেসিং, স্টেজিং। এখানে টেকনিশিয়ান প্রায় 5 থেকে 6 জন প্রয়োজন হয়। আর মেশিনগুলো এই যে 3টে স্তর বললাম, গ্রস, প্রসেসিং, স্টেজিং, এই প্রতিটা জায়গার জন্য খুব দামি দামি মেশিন ইউজ করা হয়। এখন গভর্নমেন্ট এখানে বেশ ভালো রকমের একটা ভর্তুকি দিচ্ছে, বাংলাদেশ গভর্নমেন্ট। দেখা যায় যে সরকারি হাসপাতালগুলোতে 300 থেকে 500 বা 600 টাকার মধ্যে একটা রিপোর্টিং করতে পারছে, কিন্তু বেসরকারি পর্যায়ে এটা মানে possible বায়োপসি না। 3 থেকে 600 টাকা হয়ে যাচ্ছে। হয়ে যাচ্ছে সরকারি পর্যায়ে। প্রকারভেদে আর কি। জি। এবং বেসরকারি পর্যায়ে এটা পসিবল কোনোভাবেই সম্ভব না, না। কত টাকা সেটি আনুমানিক? সেটা আনুমানিক আপনার 2000 টাকা থেকে শুরু করে 6000, 6000, 10,000, 20, 22, 25,000 পর্যন্ত। মানে তার মানে ক্যান্সারের পরীক্ষার ক্ষেত্রে সরকার বেশি ভর্তুকি দিচ্ছে। বেশি ভর্তুকি দিচ্ছে। আচ্ছা, আমি দিতে হচ্ছে। এখানে আসবো। আমি একটু ডাক্তার আফরিন আপনার কাছে জানতে চাই যে অন্য পরীক্ষার ক্ষেত্রে একেবারে সাধারণ ব্লাড টেস্ট, ইউরিন টেস্ট বা যা কিছুই বলি না কেন, একটা সিস্টেম, মেশিনের কাছে যাবে, পরীক্ষা করবে, চলে আসবে, রেজাল্ট চলে আসবে, এই তো ব্যাপার। এখানে এতজন কনসালটেন্ট কেন লাগছে, মানে একটু জানতে চাই আর কি। আচ্ছা, প্রথমে যে ব্যাপারটা হচ্ছে যে অন্য টেস্টের ক্ষেত্রে স্পেসিমেন যেটা আমরা ইউজ করছি, ব্লাড, ইউরিন বা স্টুল, এটা কিন্তু সহজলভ্য। মানে কোনো কারণে যদি ব্লাড ডিসকার্ড করে ফেলি, আমি আবার ওই পেশেন্টের থেকে ব্লাডটা নিতে পারবো। জি। কিন্তু টিস্যুর ক্ষেত্রে যখন আমরা হিস্টোপ্যাথোলজি এক্সামিনেশন করছি, যখন আমরা বায়োপসিটা নিচ্ছি, সেটা কিন্তু স্পেসিফিক এবং এটার পিছনেও কিন্তু অনেক পরিশ্রম আছে। কীরকম পরিশ্রম আছে? একটা বায়োপসি যখন আমরা ওপেন বায়োপসি করি, তখন একজন সার্জন
অ্যানাস্থেশিয়া দিয়ে তারপরে মাংসটা কেটে নিয়ে আসে। আচ্ছা। তো এই স্পেসিমেনটা সহজলভ্য না, আমি চাইলেই সেকেন্ড টাইম খুবই আবার valuable, করতে নিতে পারবো পারছো, না। বটে। এন্ডোস্কোপিক বায়োপসি আমি নিলাম, আমি চাইলেই পেশেন্টকে বললাম যে আজকের এইটা নষ্ট হয়ে গেল, চলেন কালকে আবার আসি, আবার এন্ডোস্কোপিক বায়োপসি নিই, এটা কিন্তু পসিবল না। তাহলে সেক্ষেত্রে আমার স্যাম্পলটা খুব ইম্পর্টেন্ট এবং স্যাম্পলটা আমার ফিক্স করতে হবে। ফরমালিনে আমরা ফিক্স করছি, আমরা 10% ফরমালিনে ফিক্স করছি। দেখা যায় এক্ষেত্রেও ঝামেলা যেটা হয়, অনেকেই এটা জানে না, রুগীর লোক দেখা যায় বুঝতে পারছে না, তারা 10% ফরমালিনের জায়গায় নর্মাল স্যালাইনে নিয়ে চলে আসছে, টিস্যু কিন্তু নষ্ট হয়ে যায়। তাহলে আমার স্যাম্পলটা হচ্ছে খুবই ভ্যালুয়েবল, তারপরে আমি প্রসেসিং করছি। না, কিন্তু সেটি কেন সে নিয়ে আসছে, মানে তার ইনভলভমেন্ট কেন এখানে? আচ্ছা, আমি একটু আপনার কাছে জানতে চাই। একটা পেশেন্টের সার্জারি হয় সার্জারি ডিপার্টমেন্টে। জি। আচ্ছা, তাহলে এখন সার্জন যে টিস্যুটা ধরে নিলাম একটা কোলন, সে একটা বক্স অথবা আমি বয়াম বলতে পারি প্লাস্টিকের, সেখানে দিল জারে। এখন এই টিস্যুটা যাতে নষ্ট না হয়ে যায়, অবশ্যই আমি প্রোগ্রামের মাধ্যমেই বলতে চাই 10% ফরমালিন লাগবে সেখানে। হ্যাঁ, তো এই যে জারটা আমার প্যাথোলজি ডিপার্টমেন্টে পৌঁছে দিবে কে, দ্যাটস ইম্পর্টেন্ট। এটা খুব মানে ইস্যু। আফরিন আপা যেটা বললেন, বেসরকারিতে কে পৌঁছে দিচ্ছে? পেশেন্টই পৌঁছে দিচ্ছে। পেশেন্ট পৌঁছে দিচ্ছে, কারণ সারা পৃথিবীতে তাই পেশেন্টই পৌঁছে দিবে। সারা পৃথিবীতে এখানে সিস্টেমটাকে অনেকভাবে করা যেতে পারে। মানে আমার জানার বিষয় হচ্ছে যে যেখানে ভুল হয়ে যাচ্ছে, একটা এত মানে গুরুত্বপূর্ণ একটা বিষয়, ক্যান্সারের টিস্যু নিয়ে যাচ্ছে, Right. মানে এখানে কেন রোগীর ইনভলভ হইতে হবে কেন? হ্যাঁ, আমি বলছি সেটা। তো এখন যেটা আফরিন আপা যেটা বললো যে এই যে ছোট ছোট টিস্যু যে নিয়ে আসে, এটা তো খুব ভ্যালুয়েবল, আমি চাইলেই কিন্তু অপারেশনের জায়গাটা আবার করতে পারবো না। তো এই ক্ষেত্রে যেটা হয় যে প্যাথোলজি ডিপার্টমেন্ট পর্যন্ত পৌঁছানো অথবা বেসরকারি যে কোনো জায়গায় পৌঁছানো, এই মাঝখানের দায়িত্বটা আসলে কে পালন করবে? জি। তাকে অবশ্যই খুব রেসপন্সিবল হতে হবে। তো আমাদের বাংলাদেশি পার্সপেক্টিভে আমরা যেটা মনে হয় যে পেশেন্ট যদি আমার ভাই বা আমার আত্মীয় হয়, অবশ্যই আমার রেসপন্সিবিলিটি সবচেয়ে বেশি যে এটা আমাকে আমার ল্যাব পর্যন্ত পৌঁছে দেওয়া, মাঝখানে যে বেয়ারার পর্যন্ত। তাহলে এটা কি এমন যে আসলে আমার ওই সহায়ক জনবলের সংকটের কারণে কি আমি আসলে পরিবারকে ইনভলভ করছি কিনা? ডেফিনেটলি সেটা তো অবশ্যই, যদি আমার সেরকম একটা সিস্টেম ডেভেলপ করতে পারতো যে ফুল রেসপন্সিবিলিটি এবং সঠিক একটা মাধ্যমে আমি সেখানে পৌঁছাতে পারতাম, সেটাই বলছি সেটা আর কি অনেকভাবে করা যেত আর কি। আমি এই প্রসঙ্গে আবারও আসবো, ছোট্ট একটু বিরতি নিয়ে ফিরছি আলোচনাতে। ডাক্তার মোহাম্মদ শাহাদাত, বিরতির আগে আপনার সঙ্গে যে বিষয়ে কথা বলছিলাম, এখন যতজন এই নিজের হাতে প্যাথোলজি পর্যন্ত যাচ্ছে, এর মধ্যে কতজন ভুল করছে, কি ভুল করছে? ভুলটা যেটা হচ্ছে, আমাদের পেশেন্ট যারা আসেন তার মধ্যে একটা বড় অংশ দেখা যায় যে হয়তো তারা শহরাঞ্চলের বাইরে থেকে আসেন। তো তাদেরকে কাউন্সেলিংয়ের যে বিষয়টা, আমাকে দ্রুত ল্যাব পর্যন্ত পৌঁছানো, এটা হয়তো তারা বুঝতে পারছেন না বা কাউন্সেলিংটা হচ্ছে না, এটা একটা। কাউন্সেলিং হচ্ছে না বলতে পারেন, আমাদের তো কাউন্সিলর নাই, বা ডাক্তার যত ব্যস্ত থাকে তার আলাদা করে এটা হয়তো যতটুকু বুঝাচ্ছেন উনি কতটুকু নিচ্ছেন। কিন্তু এটা আমাকে বলতে হবে কাউন্সেলিং হচ্ছে বলেই কিন্তু সে আমার পর্যন্ত পৌঁছাতে পারছে। হ্যাঁ, এটা তাহলে যেখানে এই গ্যাপটা তৈরি হচ্ছে, উনি হয়তো চিন্তা করছেন যে ঠিক আছে, তাহলে এটা আজকে না দিই, আজকে বাসায় রেখে দিই, ফ্রিজে রেখে দিই। ঠিক আছে, ফ্রিজে রাখলে মনে হয় জিনিসটা ভালো থাকবে, নষ্ট হবে না। হ্যাঁ, নষ্ট হবে না। এখানে একটা ব্লান্ডার হচ্ছে। দ্বিতীয়ত আর একটা হলো যে আমাদের দেখবেন যে মাঝখানে একটা শ্রেণী বায়াস করার চেষ্টা করে, দালাল টাইপের যেটা বলে আর কি, মাঝে মাঝে। হ্যাঁ, দালাল বললে আসলে দেখা, যাই হোক। তো এটা নিয়ে বিভিন্ন সময় গভর্নমেন্ট থেকেও একটা তৈরি হয় যাতে দূরে সরিয়ে দেওয়ার। তো ওদের একটা বায়াসনেসের কারণে দেখা যায় ওইখানে একটা গ্যাপ তৈরি হয়ে যায়। তো এই সব কিছু পার্সপেক্টিভে, এবং যেটা বলেছি 10% ফরমালিন, এটা দেখা যায় যার দেওয়ার কথা সে হয়তো ফরমালিনটা বাঁচানোর জন্য, টাকা বাঁচানোর জন্য, যেটাই হোক, নরমাল স্যালাইন দিয়ে অথবা পানি দিয়ে অথবা কিছু না দিয়ে সে পাঠিয়ে দিল। তো ওই টিস্যুটা যখন আমার কাছে আসা পর্যন্ত পৌঁছায়, ওটা পচে যায়।
ওখান থেকে কিন্তু আমি সেল বায়া দেখে কিন্তু আপনারা যখন দেখলেন পচে গেছে তখন কি আবার তাকে আনতে বলেন? ডেফিনেটলি আমরা তখন আমাদের একটা রিপোর্টে রিপোর্ট দিতে হয়, উল্লেখ যে থাকে। রিপোর্টে উল্লেখ করে যে এই ফরমালিন দেয়া ছিল না, সেই জন্য মানে জিনিসটা এই ফরমালিনটা সে কোথায় থেকে আনে? দোকান থেকে কিনে নিয়ে আসে, ফার্মেসি থেকে 10% ফরমালিন আপনার ওই ইনস্টিটিউশনাল বেসড ঢাকা মেডিকেল কলেজ কিনে নিতে হয়? না, ওখানে সাপ্লাই থাকে, অপারেশন থিয়েটারে মানে সাপ্লাই যদি দেয় তাহলে ওখানে এই সবসময় যে অপ্রতুল সবসময় যে না, সাপ্লাইটা কিন্তু এই স্যালাইনটা কে দিচ্ছে বা কে এই 2 নাম্বার এটা করতেছে? আচ্ছা, এটা 2 নম্বরে কে করছে ব্যাপারগুলো ওই যে দালাল শ্রেণীর জায়গাটা হতে পারে। অনেক তারপরে সময় আছে কি রোগীর লোককে বলা হলো যে আপনি এটা নিয়ে যান, সার্জন তো অপারেশনে ব্যস্ত, তো বললো যে ঠিক আছে আপনি এটা রাখেন, এটা ফরমালিন দিয়ে নিন। সে ফরমালিন কথাটা হয়তো বুঝতে পারে না, তখন সে নর্মাল স্যালাইন ভাবে কি ও আচ্ছা নর্মাল স্যালাইন তো অনেক কাজে লাগে, তাহলে আমি নর্মাল স্যালাইনই নিজের মতো করে দিয়ে দেই। এই জায়গাটাতেও কিন্তু অনেক সময় রোগী আর বুঝতে বাসায় ভুল নিয়ে করে। যাওয়ার প্রসঙ্গ কেন আসে? কারণ ওখান থেকে তো প্যাথোলজিতে সেদিনই সে দিয়ে ফেলবে না। ওই যে ব্যাপারটা এরকম যে অপারেশনটা হলো সন্ধ্যা বিকাল 4টার সময় বা 5টার সময়, তখন কিন্তু প্যাথোলজি বিভাগ সরকারি সকালে বন্ধ হয়ে যায়, তখন সে তো এসে দেখছে যে বন্ধ, তখন সে এখানে একটু অ্যাড করি আমি যে বাসায় নিয়ে যাওয়াটা প্রবলেম না যদি ফরমালিনে ঠিকভাবে ডুবানো থাকে। আচ্ছা, ফ্রিজে রাখলে কি ঝামেলা? স্বাভাবিকভাবে ফ্রিজ তো টিস্যুগুলোকে আপনার একদম আরো বেশি করে ফেলছে। আচ্ছা, আমরা এক বিষয়ে অনেক কথা বলছি। আমি ডাক্তার আফরিন, মানে এটা আসলে জনগণের জানারও দরকার, এই কারণে আমরা বলছি। ডাক্তার আফরিন, আপনার কাছে জানতে চাই যে আপনি জেনে থাকবেন যে বাংলাদেশে নিবন্ধিত ল্যাবের সংখ্যাই হচ্ছে ডায়াগনস্টিক সেন্টার বা বলি প্রায় 10,000-এর মতো, কিন্তু ডাক্তার হিসেবে আপনাকে যদি আমি জিজ্ঞেস করি আপনি হয়তো 20টার নামও বলতে পারবেন না, বা বলতে পারলেও বিশ্বাস করতে পারবেন না যে আপনি হয়তো আরেকবার পরীক্ষা করে আসতে বলবেন, একেবারে খুব প্রসিদ্ধ বা ওরকম ল্যাব না হলে। এই ক্যান্সারের পরীক্ষার ক্ষেত্রে বায়োপসি বা এফএনএসির ক্ষেত্রে আমরা কতগুলো ল্যাবকে আসলে অন্তত ট্রাস্ট করতে পারি? এমনও ল্যাব আছে কিনা যে ট্রাস্ট করতে পারছেন না কিন্তু করে নিয়ে আসছে, এরকম হয় কিনা? আমরা যারা রিপোর্ট করি আমরা মনে করি তো আমরা তো ঠিকমতো রিপোর্ট করছি। এখানে কিছু জায়গায় কিছু ফ্যালাসি আছে, যেমন আমাদের এই রিপোর্টিংটা কিন্তু এটা তো এক ধরনের ডায়াগনস্টিক টেস্ট, তো যে কোনো টেস্টে ক্লিনিক্যাল কোরিলেশনটা খুব ইম্পর্টেন্ট। ক্লিনিক্যাল কোরিলেশন কীরকম, যে পেশেন্টের কী অবস্থা, পেশেন্টের সিমটমস কী, পেশেন্টের আলট্রাসোনোগ্রাম সিটি স্ক্যান রিপোর্টগুলো কী, সেগুলো জানাটা খুব জরুরি। দেখা গেল আমার কাছে যে টিস্যুটা আসলো সে টিস্যুতে আমি গ্র্যানুলোমা পাচ্ছি। গ্র্যানুলোমা হচ্ছে যখন টিউবারকুলোসিস হয় তখন পাওয়া যায়, কিন্তু গ্র্যানুলোমা হওয়ার কিন্তু শুধু টিবি কারণ না, আরও 1000টা কারণ আছে। তো দেখা গেল যে আমি যখন গ্র্যানুলোমা পাচ্ছি আমার কাছে কোনো হিস্ট্রি নাই পেশেন্টের, আমি তো পেশেন্ট দেখি না, আমি কিন্তু শুধু টিস্যুটা পাই। তো যদি পেশেন্টের হিস্ট্রি না থাকে আমি গ্র্যানুলোমা দিলাম, কিন্তু পেশেন্টের আসলে কোনো হিস্ট্রিতে পেশেন্টের কোনো টিবির কোনো সিমটমই নাই না। কিন্তু এমন আপনার প্যাথোলজি কি আছে যেখানে ক্লিনিক্যাল ওরিয়েন্টেশন ছাড়াও এরকম পরীক্ষা নিরীক্ষা হয়ে যাচ্ছে, এরকম আপনারা পান কিনা সেটা জানতে চাচ্ছি। ক্লিনিক্যাল ওরিয়েন্টেশন ছাড়া যদি পরীক্ষা নিরীক্ষা কথা না কিন্তু হয় কিনা, মানে এই পরীক্ষাটা সন্দেহ করার মতো আপনাদের জায়গা আছে, সন্দেহ করছেন যে না এটা বোধহয় মানসম্পন্ন? হিস্টোপ্যাথোলজির ক্ষেত্রে সন্দেহ করার অবকাশ নাই, কারণ হিস্টোপ্যাথোলজিতে আমার প্রসেসিং করতে হবে এবং তার এভিডেন্স বেসড, তার এভিডেন্স আছে। কি এভিডেন্স আছে? আমরা যে টিস্যুটা প্রসেস করি সেটা ব্লক হিসেবে পাওয়া যায়, এবং সেটা পরে আমরা স্লাইড করি, স্লাইডটা আবার প্রসেসিং করি, স্টেইন করি। তো ব্লক এবং স্টেইন নিয়ে পেশেন্ট পার্টি বলেন বা সার্জন যদি কখনো সন্দেহ করে যে তার কাছে মনে হচ্ছে উনি যা ভাবছেন সেরকম না, সেক্ষেত্রে এটা রিভিউ করা যায়। তো এখানে হিস্টোপ্যাথোলজিতে এই সন্দেহের অবকাশটা নেই। আচ্ছা, কিন্তু মানে অন্যান্য টেস্ট যত ব্যাঙের ছাতার মতো হয়েছে এই ক্ষেত্রে তো তা না বোধহয়। ব্যাঙের ছাতার মতো এখানে হওয়ার সুযোগ নাই। আচ্ছা, আর এখানে আমি আরেকটু অ্যাড করতে চাই, আমরা কিছু ইন্টারেস্টিং কেস আসলে পাই সেজন্য অ্যাড করা। আমরা অনেক সার্জন হয়তো মনে করি যে আচ্ছা আমি ব্রেইন থেকে একটা টিস্যু নিয়ে আসলাম, আনার পরে আমি 2টা ল্যাবে এটাকে ভাগ করে দিলাম, 2 ল্যাব থেকে দেখি কেমন পরীক্ষা আসে, দেন। আচ্ছা, তো আমি তাদের উদ্দেশ্যে বলি অথবা আমি প্রোগ্রামের মাধ্যমে বলি এটা কখনোই আসলে লজিক্যাল হবে না এবং এটা হওয়াটা উচিত না। আমি আপনাকে যদি বলি, মনে করেন আপনি যে কোনো একটা স্যাম্পল পাঠালেন, 2 ভাগ করে দিয়ে দিলেন, একদিকে চলে গেল ডিজিজ পোর্শন, আরেকদিকে চলে গেল সম্পূর্ণ ভালো পোর্শন। এখন 2 ল্যাব থেকে কি আসবে? এক জায়গায় ম্যালিগন্যান্ট আসবে, আরেক জায়গায় আসবে সম্পূর্ণ ভালো। সে যখন 2টা রিপোর্ট দেখবে তখন তার কাছে একটা কনফিউজড হবে, রোগীও তো আরেক বিপদে পড়লো। আর এখন তাহলে এখান থেকে সমাধান ভারত, রাইট, মুক্তির উপায় কি? আপনি যে কোনো একটা ল্যাবে দেন,
দেওয়ার পর আপনি যে রিপোর্ট পাবেন, যেটা আফরিন আপা বললেন যে আপনার কাছে রিপোর্ট ক্লিনিক্যাল কোরিলেশন অনুযায়ী মনোপুত হচ্ছে না, তখন আপনি আবার করতে দেন অন্য রিভিউ করতে হ্যাঁ দেন। রিভিউ করার জন্য কিন্তু ওটি করতে হবে না, সেই ল্যাবে ব্লক যেটা এভিডেন্স সেটা আছে, স্লাইড আছে, আপনি সেটা তুলতে পারবেন, রাইট আছে। আচ্ছা। 2 মাস পর্যন্ত সেই ব্লক এবং স্লাইড থাকে, সেখানে জমা থাকে প্রতিটা ল্যাবে, আপনি সেটা তুলে আরেকটা ল্যাবে আবার নতুন করে ডায়াগনোসিস চলে আসবে। আরেকটি মিথ বা সত্য আমি জানি না, শোনা যায় যে এক্স রে থেকে যে কোষ ভেঙে যায়, এটা স্কিপ জেনারেশনে বা যিনি আসলে এক্স রে করলেন তার ক্ষেত্রেও ক্যান্সারের এক ধরনের আশঙ্কা তৈরি হয়, এটি যদি একটু পরিষ্কার করেন। আচ্ছা, ক্যান্সার হওয়াটার একটা মেইন কারণ, একটা বড় কারণ জেনেটিক্স। জি। হ্যাঁ, এটা জেনেটিক্স, আমরা এটাকে বলি মিউটেশন। মিউটেশনটা যদি আরেকটু সহজ করে বলি, সেটা হলো পার্মানেন্ট চেঞ্জ ইন ডিএনএ, হ্যাঁ, বায়োলজিক্যাল। তো এটা যদি বংশ পরম্পরায় সে কন্টিনিউ করতে পারে, যেমন দেখা যায় কারো যদি ব্রেস্ট ক্যান্সার নিয়ে সে আসলো, আমরাকে বলি সেটা ফ্যামিলিয়াল, আমরা পেছনের দিকে খুঁজি আপনার মা, দাদি, নানি বা আদার্স কারো এরকম হয়েছে, দেখা যায় যে অনেক ক্ষেত্রেই দেখা যায় আমরা পাচ্ছি যে হ্যাঁ ওনার মায়ের হয়েছিল অথবা ওনার খালার হয়েছিল অথবা দাদির হয়েছিল, ব্যাপারটা খুঁজে পাই। তো এক্স রেতে কোষ ভাঙা যে বিষয়টা, এটা একটা রেডিয়েশন। হ্যাঁ, রেডিয়েশন, হ্যাঁ অবশ্যই এটা একটা ঝুঁকিপূর্ণ কাজ যারা এক্স রে ডিপার্টমেন্টে আছেন, এবং এর মাধ্যমে আমাদের যে কোষের যে ভাঙার যে বিষয়টা, এটা হতে পারে, এবং এই রেডিয়েশন ক্যান্সারের একটা অবশ্যই একটা কারণ আছে। কিন্তু এখান থেকে বাঁচার কি আধুনিক সর্বাধুনিক পথ এখন তৈরি হয়নি নাকি? এখানে একটা বিষয় যে আমি যদি রোগীর পার্সপেক্টিভে চিন্তা করি, আপনি সারা জীবনে কয়বার এক্স রে করবেন, সেজন্য কিন্তু হবে না, 2 বার 3 বার 4 বার দেবে, কিন্তু এক্স রে ডিপার্টমেন্টে যিনি প্রতিনিয়ত কাজ করেন সে কিন্তু এক্সপোজার একটা বিষয়। এবং দেখবেন যে আমাদের দেশে বা যে কোনো জায়গায় হোক, এক্স রে যে রুমটা থাকে সেটা খুব প্রোটেক্টিভ ওয়েতে, এবং অবশ্যই মেকানিজম আছে যাতে রেটা স্পর্শ না করে ওটা মেনটেন করা হয়। আপনাকে ধন্যবাদ। আমরা আরো একটু ছোট্ট বিরতি নিয়ে আলোচনা করছি। ডাক্তার সাদিয়া আফরিন, আপনার কাছে জানতে চাই যে আমরা তো ঢাকা কেন্দ্রিক, স্বাস্থ্য সংস্কার কমিশন আসলে বলছিল যে 54 বছরে বাংলাদেশে আমরা ঢাকা সর্বস্ব হয়েছি। ঢাকার বাইরে অভিজ্ঞ প্যাথোলজিস্ট বা বায়োপসি করবার বা এফএনএসি করবার মতো দক্ষ মানুষ মানে কি পরিমাণ বাংলাদেশে আছে, বা অন্য জেলার চিত্র আসলে কি? ধন্যবাদ সুন্দর কোশ্চেনের জন্য। হ্যাঁ, আমাদের সব কিছুই ঢাকা কেন্দ্রিক, কিন্তু ঢাকার বাইরে বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটির আন্ডারে এমডি প্যাথোলজি কোর্স চলছে, যেই কোর্সটা ঢাকা মেডিকেল কলেজ, সলিমুল্লাহ মেডিকেল কলেজ, সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ছাড়াও ঢাকার বাইরে বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটিতে তো আছেই, এর বাইরে রাজশাহী মেডিকেল, সিলেট মেডিকেল, চিটাগং মেডিকেল, ময়মনসিংহ মেডিকেল, এসব জায়গায় পুরনো মেডিকেল কলেজগুলোতে 6-7টা সরকারি মেডিকেল কলেজে এই কোর্সগুলো চলমান, এবং এই কোর্সগুলো থেকে প্রতি বছর সরকারি বেসরকারি মিলিয়ে প্রতি ইনস্টিটিউট থেকে 5 থেকে 6 জন ডাক্তার বের হচ্ছে। তার মানে প্রতি বছর প্রায় 50 থেকে 60 জন প্যাথোলজিস্ট বের হচ্ছে, কনসালটেন্ট প্যাথোলজিস্ট বের হচ্ছে। এবং ওই মেডিকেল কলেজের হাসপাতালে যে পরীক্ষাগুলো হচ্ছে সেখানে আপনারা যেমন এখানে একটা বড় টিম, এতজন প্যাথোলজিস্ট, ওইরকম টিম তাদের আছে, ওখানেও কাজ করছে। রাজশাহী মেডিকেলেও হচ্ছে, ময়মনসিংহ মেডিকেলেও হচ্ছে, এবং ঢাকার বাইরে যেসব সরকারি মেডিকেলে হিস্টোপ্যাথোলজি চালু নাই, এরকমও কিছু জায়গা আছে যেখানে বেসরকারি পর্যায়ে কনসালটেন্ট করে নিজ উদ্যোগে কাজ করছেন। ডাক্তার শাহাদাত জুয়েল, আমরা জানতে চাই যে আসলে এই বায়োপসির ধরন আসলে কত রকম, বা এই ধরন অনুযায়ী পরীক্ষা নিরীক্ষা করার ভিন্নতাই বা কীরকম? হ্যাঁ, প্রশ্নটা সুন্দর। আমি সংক্ষেপে যদি বলি, বায়োপসির ধরন আমরা কয়েকটা ভাবে বলতে পারি। ইনসিশনাল বায়োপসি বলি, এক্সিশনাল বায়োপসি বলি, তারপরে এটার পার্ট আর একটা কোর বায়োপসি বলি, ফ্রোজেন বায়োপসি বলি। আমরা কোর বায়োপসির কথা বেশি শুনি আর কি, হ্যাঁ, কোর বায়োপসিটা বেশি শুনেন। আমি তাহলে ছোট করে কোর বায়োপসিটা একটু বলি। সেটা হলো একজন পেশেন্ট আসলো, ধরে নিলাম তার ব্রেস্ট ক্যান্সার, তখন আমরা যেই ব্রেস্টের অংশটা ফেলে দেয়া যদি ম্যালিগনেন্সি, এটাকে ম্যাস্টিকটমি বলি আর কি। তো শুরুতেই আসলে একজন ডক্টর কখনোই চাইবেন না এরকম একটা ম্যাসিভ অপারেশনে যেতে। তাহলে কি করা দরকার? তখন আমরা শুরুতে তাকে এফএনএসি করতো, কিন্তু এখন বলা হয় যে কোর বায়োপসিটাই করে ফেলার জন্য। সেটা হলো
একটা স্পেশাল টাইপের গান পাওয়া যায়, আমরা সেটাকে গান বলি, নিডেল, এত বড় স্পেশাল টাইপের নিডেল। এটা দিয়ে আমরা প্রযুক্তি ব্যবহার করে, গাইডেড বলি, আলট্রাসোনোগ্রাম ইউজ করে তার ব্রেস্টে যে চাকাটা আছে সেখান থেকে টিস্যু নিয়ে আসি। তারপর সেই টিস্যুতে আমরা দেখি যে এটা ম্যালিগনেন্সি নাকি বিনাইন। যদি ম্যালিগনেন্সি পাওয়া যায় তারপরে আমরা সেটা ম্যাস্টেকটমির উদ্যোগ নেওয়া হয়। তাহলে কোর বায়োপসি এটা যেরকম ব্রেস্টে করা যায়, একই ধরন লিভারে করা যায়, অ্যাবডোমেনের যে জায়গাটা টিস্যু নিয়ে আসা, কিন্তু এখানে দেখা যায় গাইডেড করতে হয়। এবং অবশ্যই এটা এফএনএসির তুলনায় তো অবশ্যই এটা অ্যাডভান্সড একটা প্রক্রিয়া, এবং এটা করার জন্য এক্সপার্টাইজড যে প্যাথোলজিস্ট তাকে প্রয়োজন হয়। এবং সবাই কিন্তু কোর বায়োপসি এখনও ওইভাবে প্রচলিত করেন না। তো আমরা সেটা করছি ঢাকা মেডিকেলে, আমরা বেশ কয়েকজন মানে প্যাথোলজিস্ট। কোর বায়োপসি কেন বেশি করতে বলা হয়, বা এটিরও সময়সীমা, খরচ? আমি হ্যাঁ, একটু যোগ করতে please. চাচ্ছি। কোর বায়োপসি প্রচলিত হবার বড় একটা কারণ হচ্ছে সহজলভ্যতা। যে গানটা আমরা ব্যবহার করছি সেই গানটা সহজেই কিনতে পাওয়া যায়, এটা একটা কারণ। আরেকটা কারণ হচ্ছে যে যখন আমরা কোর বায়োপসি করছি এটা খুব অল্প সময়ে করা যায়। আমরা পেশেন্টকে বললাম কালকে আপনি প্রিপেয়ার হয়ে আসেন, মানে অ্যানাস্থেটিক চেক আপ লাগছে না, অ্যানাস্থেশিয়া লাগছে না, হাসপাতালে ভর্তি হতে হচ্ছে না। আচ্ছা। সে সকালবেলা আসছে, ঘন্টাখানেকের মধ্যে কাজটা করে সে বাসায় চলে যেতে পারছে। আচ্ছা, তাহলে এই এটা একটা কারণে। ডে প্রসিডিওর। হ্যাঁ, আর সাধারণত একটা ম্যাস্টেকটমি স্যাম্পলে, মানে যখন আমি একটা ব্রেস্ট কেটে ফেলি, সেই স্যাম্পলে যতগুলো এরিয়া আমরা পাই, প্রসেসিংয়ের যে পরিমাণ সময়টা লাগে, এখানে আমি যখন ছোট টিস্যু নিয়ে আসছি তখন আমার প্রসেসিংয়ের সময়টাও কম লাগছে, তাহলে অল্প সময়ে রিপোর্ট দিতে পারছি। এবং আরও মজার ব্যাপার হচ্ছে একটা হিস্টোপ্যাথোলজি রিপোর্টের যে ব্লকটা থাকে সেখানে আমরা এটা পরবর্তীতে ইমিউনোহিস্টোকেমিস্ট্রি করি, স্পেশালি ব্রেস্টের ক্ষেত্রে। তো ম্যাস্টেকটমি স্যাম্পল ছাড়াও কোর বায়োপসির মাধ্যমে যে টিস্যুটা আমরা নিয়ে আসছি সেটা দিয়েও কিন্তু আমরা ইমিউনোহিস্টোকেমিস্ট্রি করতে পারছি। তাহলে ইমিউনোহিস্টোকেমিস্ট্রির মাধ্যমে পেশেন্টের রোগের ধরনটা, ব্রেস্ট ক্যান্সারেরও ধরন আছে, সে ধরনটা আমরা গাইড করতে পারছি অনকোলজিস্টকে। আমরা ঘুরে ফিরে আপনাদের আলোচনায় ব্রেস্ট ক্যান্সারের কথাই কেন বেশ শুনছি? ক্যান্সার তো 50 ধরনের আছে। বাংলাদেশের প্রেক্ষাপটে, জি। ওয়ার্ল্ডে শুধু না, বাংলাদেশেও যেহেতু ব্রেস্ট বেশি। ক্যান্সার হচ্ছে 1 নম্বর ফিমেল কার্সিনোমা। কিন্তু মানে এই যত ধরনের বায়োপসির কথা বলছি, এগুলো কি শুধু ব্রেস্ট ক্যান্সারে লাগে নাকি অন্য ক্যান্সারগুলোতে? অন্য ক্যান্সারেও লাগে। ক্যান্সারগুলোতে লাগে। আমরা এক্সাম্পল হিসেবে এক্সাম্পল এক্সাম্পল বলছি যেটা আর কি। সহজে বুঝবে আচ্ছা, এরকম। আমি এখন একটু জানতে চাই যে এগুলোর ফলাফল আসলে আমরা কি পাই, মানে এই রিপোর্ট থেকে আমরা কি গাইড পাই সার্জন বা অনকোলজিস্ট, এরপরে কোন দিকে আমরা যাই ট্রিটমেন্টের দিকে? প্রশ্নটি খুবই যুক্তিযুক্ত এবং জনসাধারণের এটা জানা উচিত। একটা বায়োপসি রিপোর্ট থেকে আমরা এই যে একটা ক্যান্সারের যে প্রকৃতি, সে কতটুকু অ্যাগ্রেসিভ, সেটা কোন স্টেজে আছে, মানে গ্রেড কোন গ্রেডে আছে, 1, 2, 3 অথবা লাস্ট, পোর যেটা। তো এইটা আমরা স্টেজিং বলি, প্যাথোলজিক্যাল একটা স্টেজিং, সেখানে আমরা উল্লেখ করে দিই। এটা দেখে পরবর্তীতে অনকোলজিস্টের কাছে যখন যাবেন, সে অনকোলজিস্ট নির্ধারণ করবে তার রেডিওথেরাপি এবং কেমোথেরাপি কতটুকু পরিমাণে হওয়া উচিত। এবং পাশাপাশি এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে বায়োপসিতে, সার্জিক্যাল মার্জিন আমরা কথা বলি একটা। কতটুকু সার্জারি করা হবে, Right. কতটুকু পোর্শনে? করা তো হয়ে গেছে, আচ্ছা, করা তো হয়ে গেছে, এখন সেই সার্জিক্যাল মার্জিনে ক্যান্সার সেল আছে কিনা। যদি ক্যান্সার সেল থাকে তাহলে সেই সার্জারিটা অ্যাপ্রোপ্রিয়েট হয়নি। আচ্ছা। তখন সার্জন কিন্তু আবার কাটতে হবে, সেই জায়গায় সার্জারি করতে হবে। এটা যেমন পেশেন্টের জন্য খুব হ্যাসেলফুল একটা বিষয়। কিন্তু এরকম তো অহরহ আমরা শুনি যে আবার সেকেন্ড টাইম, থার্ড টাইম হতে পারে, সেটা হতে পারে। এখন কিছু বিষয় কিন্তু আমি সার্জনদের দিক এখানে একটা থেকেও- অন্য বিষয়ের প্রশ্ন আপনার কাছে Sure. একটু জানতে চাই যে আমরা যেমন একজন জেনারেল সার্জন ক্যান্সারের সার্জারি করছে, আবার হচ্ছে অনকো সার্জনটা কি আপনারা অন্য একটা ভাষায় হয়তো বলেন আর কি, যারা শুধুমাত্র ক্যান্সারের সার্জারিগুলো Cancer করছে আর কি। surgery করছে। সেক্ষেত্রে আসলে কোনটা বেশি ভালো একজন রোগীর ক্ষেত্রে? আচ্ছা, এখানে যদি আমি বলি যে যিনি জেনারেল সার্জন, উনি কিন্তু সব ধরনের সার্জনই করে করছেন। থাকেন। হ্যাঁ, তো বাংলাদেশি পার্সপেক্টিভে পেশেন্টের সীমাবদ্ধতার সংখ্যাটা, কারণে তারা যাচ্ছে না হ্যাঁ, কি সেখানে? পেশেন্ট এত বেশি যে তখন
উন্নত বিশ্বের সাথে সাথে আমাদের এখানেও কিন্তু ব্রাঞ্চ করা হয়েছে যে হ্যাঁ তুমি শুধু এই সাবজেক্ট নিয়ে পড়াশোনা করো, তাহলে সে শুধু ক্যান্সার নিয়েই শুধু ডিল করলো, বিষয়গুলো আসলে সেখান থেকে আসছে। তাই বলে যে একজন জেনারেল সার্জন ওই সার্জারিটা করতে পারবেন না, মানে অবশ্যই পারবে, কিন্তু সুযোগ থাকলে যিনি ক্যান্সার সার্জারি করছেন তার কাছে যাওয়াটা বেটার, তাই তো? হতে পারে, কিন্তু আমাদের দেশে আসলে চমৎকার সার্জন করে যারা ফেলছেন আছেন, আচ্ছা। খুবই ভালো কাজ করেন, তারা কোনো সমস্যা নেই, কোনো ধরনের বাধা তাহলে নেই। এই যে ঘটনাটা, মানে এই যে একবার করা, দুইবার করা, ক্যান্সারের মানে আপনার সব পোর্শনটা আপনি তুলে ফেলতে পারছেন না, মানে এইগুলো ঘটনাগুলো কেন ঘটে আসলে? আচ্ছা, এটা হলো যখন আসলে এটা তো একটা মানবদেহের বিষয়, যে এটা আসলে যেভাবে আপনি চিন্তা হয়তো করা হয় সেভাবে। গাড়ি গেলেন, চাকা ঠিক করবেন, চাকাটা পাল্টে দিলেন, নতুন চাকা চলে আসলো। মানবদেহের বিষয়টা আসলে ব্যাপারটা এরকম ওরকম না। না। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা শেষ বিরতি নিয়ে আবার আলোচনায় ফিরছি। ডাক্তার শাহাদাত, আপনার কাছে জানবো যে যেমন ঢাকা মেডিকেলে সলিড টিউমার বোর্ড হয়, আমরা শিশুদের ক্যান্সারের ক্ষেত্রে শুনি, বা বড়দের ক্ষেত্রে হয় কিনা আমি জানি না, সেক্ষেত্রে আপনাদের ইনভলভমেন্ট কেমন থাকে? সেই টিমে তো আপনারা থাকেন, জি। থাকলে এটার কত বেনিফিট হয়? অবশ্যই এটা একটা বেনিফিটের জায়গা। আমরা যখন বোর্ডগুলোতে যাই, একজন জেনারেল সার্জারি যদি ওটি হয় অথবা নিউরো সার্জারি, ব্রাঞ্চ ডিপার্টমেন্ট ওয়াইজ ভাগ থাকে, তো সেখানে আমরা দেখি যে সেই ডিপার্টমেন্টের রেসপন্সিবল কনসালটেন্ট, রেডিওলজিস্ট সেখান থেকে কনসালটেন্ট, তারপরে প্যাথোলজিস্ট আমরা যারা বায়োপসি করি আমাদের থেকে কনসালটেন্ট, এছাড়া আনুষঙ্গিক ওই পেশেন্টের ধরন, রোগীর ধরন বুঝে কনসালটেন্টরা প্রায় 7-8-10 জন বিভিন্ন বুঝে আমরা সেটা মতামত দেই যে সবাই যখন একসাথে একটা টিমওয়ার্ক হিসেবে কাজ করে, ওটা কিন্তু সলভটা তখনই হয়ে যায়। হ্যাঁ, তাকে আমি রিপিটেড কোন পরীক্ষার দিকে যেতে পারি, রিপিটেড আবার সার্জারি প্রয়োজন আছে কিনা, আমি আমার জায়গা থেকে বলবো যে না, এই রিপোর্টটা আপনি আরেকবার এই জায়গা থেকে সার্জারি করে আমার কাছে পাঠান। পুরো জিনিসটা আসলে এক টেবিলেই কিন্তু আমরা সিদ্ধান্তগুলো নিতে পারি। সেই জন্য আসলে বোর্ডের টিউমার বোর্ড যেটা বলি প্রতিনিয়ত হচ্ছে সেটা। ডাক্তার আফরিন, আপনার কাছে জানতে চাই যে তাহলে এই পরীক্ষা নিরীক্ষার এই পুরো প্রক্রিয়া শেষ হতে যদি আমরা মনে করেন যে আমরা ওই সিরিয়ালের ঝামেলায় না পড়ি, তাহলে কত সময়ের মধ্যে মানে একেবারে কমপ্লিট পরীক্ষাগুলো করে ফেলা সম্ভব? যদি একটা টিউমারের ইমিউনোহিস্টোকেমিস্ট্রি করা হয়, তাহলে সেক্ষেত্রে সব কিছু মিলিয়ে দ্রুততার সাথে করলে আসলে 15 থেকে 20 দিনে করা সম্ভব। কিন্তু আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে যেটা হয়, সেটা 2-3 মাস লেগে যায় আর কি। পেশেন্ট অনেক সময় ডিসিশন নেয়, পেশেন্ট পার্টি অনেক সময় এটার গুরুত্ব বুঝতে পারে না। বায়োপসি রেজাল্ট আসে, বায়োপসি রেজাল্ট করার পরে যখন ইমিউনোহিস্টোকেমিস্ট্রি করতে বলা হয়, এটা একটা এক্সপেন্সিভ পরীক্ষা। এটা 20, 25, 30, 40, 50 হাজার টাকা পর্যন্ত লেগে যায়। তখন পেশেন্ট চিন্তা করে যে আসলেই কি এটা গুরুত্বপূর্ণ কিনা, এটার গুরুত্ব অনেক সময় পেশেন্ট জানতে আসে যে না করলেও হবে কিনা। এই ক্ষেত্রেই দেখা যায় ওরা অনেক সময় লাগায়, দেখা যায় আবার 7 দিন 10 দিন পরে আবার ফেরত আসলো। এই জায়গাতে জি ডাক্তার শাহাদাত, আপনার কাছে জানবো যে এই যে দেরি করে ফেললো সিদ্ধান্ত নিতে, মানে আমি একটা টেস্ট হয়তো করলাম না, বাকিগুলো করে বসে আছি, মানে এর মধ্যে আবার সিনারিও চেঞ্জ হয় কিনা? যেই মাপে আবার আপনি সার্জারি করতে বললেন সেটা দেখা গেল যে মাপ চেঞ্জ হয়ে গেছে, এরকম কেমন হয়? হতে পারে, সেটাও হতে পারে। আর পাশাপাশি আমি এটা বলবো, এই যে একজন পেশেন্ট সে আসলে ক্যান্সারের যখন এরকম একটা বিষয় শুনে, সে সিদ্ধান্ত নিতে পারে না আসলে কি করা উচিত তার, যে কোন ডাক্তারের কাছে যাবে, তারপর এই পরীক্ষাটা আসলে করা লাগছে কিনা, এই যে একটা কনফিউশন। মানে প্রথমে ক্যান্সারটাই তো সে ডিনাই করে, তারপর পরীক্ষা নিরীক্ষার সময় এসে তো ডেফিনেটলি। তো এই জায়গাগুলোতে যদি সে ডাক্তারের পরামর্শ ঠিকভাবে নিয়ে থাকেন, আমার মনে হয় খুব দ্রুততার মধ্যে করে ফেলা সম্ভব। আমরা একেবারে শেষ প্রান্তে ডাক্তার সাদিয়া, আপনার কাছে জানতে চাই যে আমরা যত পরীক্ষা বাংলাদেশে করছি, আমাদের কি এখনো ক্যান্সারের পরীক্ষা নিরীক্ষার জন্য একেবারে পার্শ্ববর্তী দেশের কথাই যদি বলি, সেখানেও যাওয়ার প্রয়োজন কোন কোন ক্ষেত্রে আছে, নাকি নাই, আমরা না গেলেও হয়, আমাদের সব করছি? আমি তো বলবো আমাদের যেসব পরীক্ষা বর্তমানে বাংলাদেশে হচ্ছে, এই সব পরীক্ষা নিরীক্ষার জন্য বাইরের দেশে যাওয়ার কোনো দরকারই নেই। আমাদের দেশে যথেষ্ট জনবল। কিন্তু আমি বলছি যে
কোনো পরীক্ষা কি বাকি আছে যেটা আমাকে যেতেই হচ্ছে ভারতে বা অন্য কোনো দেশে, হ্যাঁ, এরকম advance- সীমাবদ্ধতা কিছু আছে কিনা? আছে, আচ্ছা এখনো অনেক সীমাবদ্ধতা আছে। জি। আমরা আস্তে আস্তে চালু করছি অনেক কিছুই, বাংলাদেশের সরকারিভাবেও অনেক কিছু চালু মানে হচ্ছে। মোটা দাগে যদি বলেন কি বাকি আছে এমন যেটা আমরা এখনো করতে পারছি না, স্যাম্পল পাঠাচ্ছি বাইরে। যেমন একেবারে রিসেন্ট কিন্তু একটা নতুন নোটিশ দেওয়া হয়েছে স্বাস্থ্য বিভাগ নতুন থেকে একটা যে আপনি নোটিশ দেওয়া হয়েছে। চাইলেই আপনি ইয়ে পাঠাতে পাঠাতে পারবে না, পারবেন না, বাইরে পাঠাতে স্যাম্পল পারবে না। পাঠাতে পারবে না। নোটিশগুলো আসলে জারি করা হয় এই সেন্সে যে আপনার বাইরে যে পরীক্ষাটা প্রয়োজন, দরকারে যেন আমি ফ্রিকোয়েন্টলি না পাঠাই। ফ্রিকোয়েন্টলি না পাঠাই, Exactly. যে পরীক্ষাটা প্রয়োজন ওটা হয়তো দেখা যায় যে 100 জনে 1 জন 2 জন 3 জনের হয়তো প্রয়োজন হচ্ছে, কিন্তু এরকম একটা নোটিশ না থাকলে দেখা যায় বাকি 50 98 জনই চলে আর কি। যাচ্ছে, ব্যাপারটা এরকম। কিন্তু এটা কি আসলে ধরে রাখাও কঠিন কিনা? কারণ কেউ যদি মনে করে পাঠাবো, কে জানছে, কে বুঝতে মনিটরিং পারছে, সিস্টেম এই জন্য দরকার। সে তো আরেক গল্প আর কি। যাই হোক। সেটাই তো, জেনেটিক্সের যেই জায়গাটা আছে, ক্যান্সারের একটা অনেক বড় একটা অংশ জেনেটিক্সের বিষয় আছে। তো এই জেনেটিক্সের জিন সিকোয়েন্সিং যে বিষয়গুলো, সেটাও তো অনেক ডেভেলপ হয়েছে, এটা একটা ইনস্টিটিউট আছে হ্যাঁ আমরা ইনস্টিটিউট সাভারের আছে, দিকে। কিন্তু কিছু কিছু পরীক্ষা দেখা যায় যে হয়তো ইয়া করাটা কঠিন হয়ে পড়ে। আমি ছোট একটা জিনিস আপনাকে বলি, আমি কিছুদিন আগে একটা অ্যান্টিবডি খুঁজছিলাম, যে চিকেন পক্সের অ্যান্টিবডি, যেটা 8 বছর আগে বাংলাদেশে হয়তো ছিল, কিন্তু এখন পুরো বাংলাদেশেই চিকেন পক্সের অ্যান্টিবডিটা নাই, কেউ আমদানি করছে না। তো এই যে আমার কিন্তু প্রয়োজন হয়েছিল, হয়েছিল। তো এই কিছু কিছু জায়গায় তো আমাদের সীমাবদ্ধতা বা এই বিষয়গুলো থেকে Okay. যায়। ধন্যবাদ। একেবারে শেষ প্রশ্ন, একটা অন্যরকম প্রশ্ন দিয়ে আমি শেষ করতে চাই। ডাক্তার সাদিয়া আফরিন, আপনার কাছে জানতে চাই যে ডাক্তার মাত্রই তো চায় সে চেম্বার করবে, সার্জারি করবে, আপনারা প্যাথোলজিতে কেন আসলেন? প্যাথোলজি এটা হচ্ছে ভালো লাগার জায়গা। প্যাথোলজি যদি আমি আমার সাবজেক্ট হিসেবে বলতে চাই, এটা হচ্ছে যে মাদার অফ অল সাবজেক্ট, মানে যে কোনো ডিজিজ প্রসিডিউর মানে শুরু হয় আপনাদেরকে কোত্থেকে, হয়েই যেতে হবে আর কি। আমাদের মাধ্যমে যেতে হবে, এবং প্রত্যেকটা ডিজিজের প্যাথোজেনেসিস দিয়েই তো প্যাথোলজি, জি। তো সেটা জানতে পারছি আমরা। এখানে অন্য একটা জায়গা আছে যে 4th ইয়ারে যখন স্টুডেন্টরা আমাদের কাছে আসে, স্টুডেন্ট পড়ানোর একটা ন্যাক ছিল, এই কারণে আসা। আর পরবর্তীতে যখন আসার পরে যখন ডিজিজ প্রসেসটা বুঝলাম, এবং সেই সাথে একজন সার্জন বা একজন মেডিসিন স্পেশালিস্ট যেভাবে একটা রোগীর ডায়াগনোসিস করে, আমরা কিন্তু একইভাবে ডায়াগনোসিস করছি আন্ডার দ্য মাইক্রোস্কোপ অন দ্য টেবিলে। এটাও কিন্তু যথেষ্ট রোমাঞ্চকর আমাদের জন্য। আপনাকে ধন্যবাদ, এবং আপনাদের দুজনকে চমৎকার করে মানে এই কঠিন জটিল বিষয়গুলো সহজ করে বলবার জন্য আবার আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি। আপনাকেও ধন্যবাদ। ক্যান্সার যাদের পরিবারে বা বংশে আছে, যিনি এখনো জানেনই না তার ক্যান্সার হয়েছে কিনা, তার তো এই অধ্যায় ক্যান্সার নির্ণয়ে বায়োপসির ভূমিকা এটি অনেক ভালোভাবে জানা উচিত। এবং ক্যান্সার আক্রান্ত যারা হয়ে গেছেন, একেবারে ফার্স্ট স্টেজে আছেন বা ক্যান্সার নিয়ে দৌড়ঝাঁপ করছেন, তাদেরও কোনো একটি সার্জারির টেবিলে, সার্জনের টেবিলে যাবার আগে বা এটি আরও ভালোভাবে জেনে নেওয়া উচিত। কারণ আপনি যদি জানতেই না পারেন আপনি কোন অবস্থায় আছেন, তাহলে হয়তো আপনি একের পর এক সার্জারি করছেন, ট্রিটমেন্ট নিয়ে যাচ্ছেন, অন্তত সম্পূর্ণ সুস্থ জীবনে হয়তো ফিরবেন না। অবশ্যই এটি সার্জনের কাজ বা একজন অনকোলজিস্টের কাজ, কিন্তু একজন রোগীরও দায়িত্ব যে আপনি কী অবস্থায় আছেন এটি জানবার, সেটি জানতে আমাদের এই আয়োজন। আমরা চাই যে সবাই সুস্থ জীবনে ফিরে আসুন, সেই প্রত্যাশা আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন।